আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহ পাক ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই দোয়া করি সবার জন্য। প্রিয় উপস্থিতি, আমার প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সাথে আজকে একটা ইস্যু নিয়ে আলোচনা করব, যেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু, আমাদের জানা উচিত। তা হচ্ছে এই ভারত আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, এটি গণতান্ত্রিক দেশ। আমাদের বাংলাদেশও একটা তথাকথিত গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের গণতন্ত্র আর ভারতের গণতন্ত্র আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল ভিন্ন, মানে উভয়ের মাঝে বিশাল ডিফারেন্স। এই ডিফারেন্সটা কোন দিক দিয়ে ইনশাল্লাহ আমি ব্যাখ্যা দেব। ভারতে গণতন্ত্র আছে, গণতন্ত্র প্র্যাকটিস হয়, তাদের 5 বছর পর পর ইলেকশন হয়, তাদের সরকার গঠিত হয়, কিন্তু আপনার তাদের এই ইলেকশনের মাধ্যমে হিন্দু ছাড়া কেউ ওদের ক্ষমতায় আসতে পারে না। হিন্দুরা ছাড়া ভারতের ক্ষমতায় কেউ আসতে পারে না। তারা কিন্তু ডেমোক্রেসি প্র্যাকটিস করতেছে, গণতন্ত্র প্র্যাকটিস করতেছে। এই গণতন্ত্রের মাধ্যমে তাদের দেশে কারা বারবার ক্ষমতায় আসে? হিন্দুরাই কিন্তু বারবার ক্ষমতায় আসে। এই যে মোদি যে একটা সরকার গঠন করছে, যে একটা সরকার চালাচ্ছে, এটা পুরো হিন্দুত্ববাদী সরকার। আপনি দেখেন পাশ্চাত্যের এই গণতন্ত্রে হিন্দুরা যখন দেশটাকে একসাইটেভাবে নিয়ন্ত্রণ করছে, মুসলমানদেরকে তাদের রাজনৈতিক অধিকার থেকে, অর্থনৈতিক অধিকার থেকে, বিভিন্ন তারপর সাংস্কৃতিক অধিকার থেকে বঞ্চিত রাখছে। হিন্দুরা যখন তাদের একসাইটেভাবে হিন্দুত্ব যেই আপনার কৃষ্টি কালচার সংস্কৃতিকে আপনার এটাকে বজায় রাখছে, তখন আর পশ্চিমা দৃষ্টিতে গণতন্ত্রের কোনো সমস্যা নেই। এর মানে কি বোঝা গেল? যে আপনার ভারতের গণতন্ত্র হিন্দুত্ববাদীরা নিয়ন্ত্রণ করে থাকে। তো ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেই দৃষ্টিকোণ থেকে মুসলমানরা কিন্তু আপনার সেরকমভাবে তাদের রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ধর্মীয় অধিকার, অর্থনৈতিক অধিকার বিভিন্নভাবে কিন্তু মুসলমানরা বঞ্চিত হচ্ছে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ভারতে গণতন্ত্রের মাধ্যমে হিন্দুইজম প্রতিষ্ঠিত হতে পারে, হিন্দুতন্ত্র কায়েম হতে পারে, হিন্দু স্টেট কায়েম হতে পারে। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা স্পষ্ট। তো ভারত এই যে মোদি প্রশাসন, তাদের হিন্দুত্ব বাদ দিয়ে তাদের অর্থনীতিকে তারা কন্ট্রোল করে, তাদের এই হিন্দুত্ব বাদ দিয়ে তারা তাদের শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থাকে তারা নিয়ন্ত্রণ করে থাকে। তাদের এই হিন্দু নীতি দিয়ে তারা তাদের আপনার রাজনীতি, তো অলরেডি বলছি, সংস্কৃতিকে তারা নিয়ন্ত্রণ করে থাকে। তাদের দেশে যত ড্রামা হয়তো বা হয় না, যত ফিল্ম হয়, যত ছবি হয়, মুভি হয়, সব কিছু কিন্তু হিন্দুদের কৃষ্টি কালচার অনুযায়ী হয়। তাদের মূর্তি পূজা বলেন, যা বলেন, যাবতীয় ওদের সব কিছু, তাদের হিন্দুর সমস্ত কালচার কিন্তু এই সাংস্কৃতিক, এই আপনি ছবি বলেন, যা বলেন, এগুলোতে তাদের কৃষ্টি কালচারগুলো ফুটে ওঠে। তো তাদের আন্তর্জাতিক অঙ্গন বলেন, তাদের আন্তর্জাতিক যত রিলেশন বলেন, সব কিছু কিন্তু তাদের হিন্দুত্ববাদকে অক্ষুণ্ণ রেখে, হিন্দুত্ববাদের রাইটস, অধিকারকে অক্ষুণ্ণ রেখে তারা আন্তর্জাতিক অঙ্গনে সম্পর্ক রাখে। মানে ভারতকে তারা একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে পরিচিত করিয়েছে, এবং এটা নিয়ে তারা গর্বিত। তো ভারত একটা গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশে কিন্তু তারা অন্য ধর্মের লোকদেরকে ক্ষমতায় আসতে দিচ্ছে না। অন্য ধর্মের লোকেরা গণতান্ত্রিক যেটা ব্যবস্থা যে তারা যে প্র্যাকটিস করবে স্বাধীনভাবে, সেটাও দিচ্ছে না। তারা শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে
আপনার মুসলিম বড় বড় বিজ্ঞানী অথবা মুসলিম বড় বড় ঐতিহাসিকবিদ পাওয়ারফুল, এদের বই পুস্তক এরা আপনার স্কুলে বলেন বিশ্ববিদ্যালয়ে বলেন ওই টেক্সট বুক থেকে পর্যন্ত সরাই ফেলছে। এগুলো আমরা দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায়। তাহলে যেখানে ভারত গণতান্ত্রিক দেশ হয়ে তাদের হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করতে পারে, তাদের হিন্দুত্ববাদের আদর্শ অনুযায়ী তাদের রাষ্ট্রকে গঠন করতে পারে, তাদের সমাজ গঠন করতে পারে, কিন্তু আমরা বাংলাদেশ, আমাদের জনগোষ্ঠী আপনার ভারতের জনসংখ্যা অনুযায়ী ভারতের হিন্দুদের সংখ্যা যত পরিমাণ, আমাদের মুসলমানদের সংখ্যা তাদের চেয়ে অনেক বেশি। আমাদের দেশের মুসলমানদের সংখ্যা হচ্ছে কি প্রায় 90% বেশি। তাহলে এত বড় বিশাল জনগোষ্ঠী আমাদের মুসলমান থাকা সত্ত্বেও আমরা কিন্তু গণতন্ত্রের মাধ্যমে আমাদের ইসলামী কৃষ্টি কালচার, ইসলামী ইসলামী সরকার আমরা কিন্তু প্রতিষ্ঠা করতে পারি না। তো আমরা মুসলমান, আমাদের রাষ্ট্রটা মুসলিমদের দেশ, আমাদের এই রাষ্ট্রে আমরা গণতন্ত্র প্র্যাকটিস করি ঠিক, কিন্তু আমরা মুসলমানদের যে চাহিদা, যে আকাঙ্ক্ষা, যে কামনা বাসনা, সেই অনুযায়ী আমরা আমাদের রাষ্ট্রকে আমরা গঠন করতে পারি না, আমাদের সরকারকে আমরা গঠন করতে পারি না। আমাদের জনগণ ভোট দেয় ঠিক, কিন্তু সরকার গঠন করতে পারে না। সরকার গঠন করে কারা? আপনার ডিপ স্টেট। এই ডিপ স্টেটের সাথে জড়িত কারা? ইন্ডিয়া, আমেরিকা, এরা। তো আমাদের জনগণ ভোট দেয়, কিন্তু জনগণ সরকার গঠন করতে পারে না। তো আরেকটা বিষয় হচ্ছে এই যে বাংলাদেশটা হচ্ছে মুসলমানদের দেশ, কিন্তু এই দেশের আপনার শিক্ষানীতি বলেন, এই শিক্ষায় কিন্তু মুসলমানদের যতটা প্রভাব থাকা উচিত, ইসলামী শিক্ষা, মুসলমানদের শিক্ষা যতটা থাকা উচিত, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতে কিন্তু ততটা প্রতিফলিত হয় না। স্কুলগুলোতে কি শেখানো হয়? ওখানে আপনার ইসলামী শিক্ষা নাই। এখন বলা হচ্ছে আপনার যেখানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার কথা, সেখানে সেটাকে নিশ্চিত না করে এখন এই বর্তমান সরকার কি করতেছে? প্রাথমিক বিদ্যালয়ে তারা আপনার গান শেখার শিক্ষক তারা নিয়োগ দিচ্ছে। এটা এই পত্রপত্রিকায় আসছে। তাহলে স্কুলে মুসলমানদের সন্তানরাই তো পড়তেছে, আপনার সন্তান, আমার সন্তান, এরাই তো পড়তেছে, ঠিক না? এই মুসলমানদের সন্তানরা পড়তেছে, কিন্তু এই মুসলমানদের সন্তানদের ধর্ম শিক্ষার অধিকার নাই। মানে রাষ্ট্র তাদেরকে ধর্ম শিক্ষার যেটা অধিকার, এটা থেকে তারা বঞ্চিত করতেছে আমাদের মুসলমান ছেলে সন্তানদেরকে। তারপরে হচ্ছে কি আপনার এই বাংলাদেশে আপনার আমাদের সংস্কৃতি, এখানে আমাদের কোনো অধিকার নাই। আমাদের মুসলমানদের যে সংস্কৃতি আছে, এই সংস্কৃতি আমাদের দেশে ফ্লারিশ হতে পারে না, এটা আপনার উন্নত হতে পারে না। বর্তমানে যা আছে, এই যে আপনি নাটক বলেন, সিনেমা বলেন, যা কিছু বলেন, ছবি বলেন, এগুলা কিন্তু সংস্কৃতি। কারণ একটা জাতির সংস্কৃতি কিন্তু রিপ্রেজেন্ট করে এই সমস্ত নাটক, সিনেমা দিয়া। কোনো একটা রাষ্ট্র সম্পর্কে জানতে গেলে আগে আপনি তাদের নাটক, সিনেমা এগুলা দেখা উচিত। এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে তাদের জাতিটা কোন দিকে যাচ্ছে, আসলে তারা আসলে কীরকম জাতি। তো হিন্দি ছবি দেখলে আপনার কেউ যেমন বলতে পারে যে হিন্দুরা এইরকম এবং তাদের রাষ্ট্রীয় মূলনীতি এরকম, এগুলো তাদের ছবি থেকে, ফিল্ম থেকে এগুলো প্রকাশিত হয়। তো ঠিক আমাদের বাংলাদেশি যখন আপনি ছবি দেখবেন অথবা কি নাটক দেখবেন, এগুলো দেখলে আর কি মনে হবে না যে এগুলো আসলে মুসলমান। কারণ আমাদের সিনেমাগুলোতে অশ্লীলতা, ব্যবহার, টইটম্বুর, আমাদের ড্রামাগুলো তো ওই রকম। মানে মুসলমানদের কৃষ্টি কালচার আমাদের ড্রামাগুলোতে নাই, আমাদের ছবিগুলোতে নাই, আমাদের কোথাও নাই। তাহলে কি হলো যে এখানে আমাদের এই রাষ্ট্রে আমরা গণতন্ত্র প্র্যাকটিস করি, কিন্তু এই গণতন্ত্রের মাধ্যমে আমরা আমাদের ইসলামকে প্রতিষ্ঠা করতে পারি না। আমাদের এই গণতন্ত্র আমরা নিয়ন্ত্রণ করি না, আমরা পারি না, আমাদের সেই শক্তি নাই। এখানে ডিপ স্টেট আমলা বলেন এবং বাহিরের শক্তি বলেন, এরা কিন্তু আমাদের দেশের গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে দেখেন অর্থনীতি থেকে আমরা আমাদের ইসলামের আলোকে আমরা সাজাতে পারি না। যেই
সুদহীন আপনার ইন্টারেস্টে ফ্রি অর্থনীতি, ইন্টারেস্টে ফ্রি ব্যাংকিং, এখন আমরা বাংলাদেশে এটা তেমন ডেভেলপ করতে পারিনি। ইসলামী ব্যাংক যতটা করতেছে কিন্তু ততটা তারা পারতেছে না, মানে এটা যতটা করার কথা কিন্তু ততটা পারতেছে না। বাংলাদেশে অন্যান্য ব্যাংকগুলা আপনার ইসলামী ব্যাংকিং এটা তারা এটা ইসলামী ব্যাংকের উইং তারা ওপেন করতে পারতেছে না। তো পারতেছে না কি জন্য? কারণ তাদেরকে লোকবল নাই। রাষ্ট্র যদি আপনার উদ্যোগ না নেয়, কোনো ব্যাংক আপনার ইসলামিক হইতে পারে না। রাষ্ট্র হচ্ছে কি আপনাকে লোক তৈরি করতে হবে। ইসলামী ব্যাংকিং কিভাবে প্রতিষ্ঠা করা যায়, ইসলামী ব্যাংকিং কিভাবে চলে, ইসলামী ব্যাংকিং আপনার কিভাবে এগিয়ে যায়, এই জন্য তো আপনাকে দক্ষ জনবল তৈরি করতে হবে। কিন্তু রাষ্ট্রের উদ্যোগ আছে? উদ্যোগ নেই। রাষ্ট্রকে যদি ইসলামী ব্যাংকিং বাংলাদেশে ফ্লারিশ করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? ইসলামী ব্যাংকিংয়ের উপরে অনার্স, মাস্টার্স, পিএইচডি এই সমস্ত কোর্স আপনার দেশে চালু করতে হবে। বাংলাদেশে কতগুলো বিশ্ববিদ্যালয় আছে, কোন কোন বিশ্ববিদ্যালয় আছে আপনি দেখাতে পারবেন যে এই বিশ্ববিদ্যালয়ে ইসলামী ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের উপরে অনার্স আছে, মাস্টার্স আছে, অথবা পিএইচডি আছে? না এরকম? নাই, কোথাও নাই। তাহলে যা আছে হয়তো বা দু একটা ইনস্টিটিউট এখন উদ্যোগ নিছে যে কীভাবে ব্যাংকগুলোরে আপনার ইসলামী ব্যাংকিং শাখা ওপেন করা যায়, শুধু ট্রেনিং হয়। তাহলে রাষ্ট্র আমাদের অর্থনীতিকে ইসলামের আদলে সাজানো অথবা সুদ ভিত্তিক থেকে বের হয়ে আপনার সুদহীন অর্থনীতিতে পরিণত করার জন্য যে একটা উদ্যোগ নিতে হয়, আমাদের রাষ্ট্র সেই উদ্যোগ কখনো নেয় না। তার মানে কি আমাদের অর্থনীতি আপনার ইসলাম ভিত্তিক নাই। এখানে আপনি মালয়েশিয়ার দিকে তাকান, এখানে আপনার এদের অর্থনীতির অধিকাংশ কিন্তু আপনার ইসলামী অর্থনীতি দ্বারা পরিচালিত হয়। ইন্দোনেশিয়ার দিকে তাকান, আরব কান্ট্রিগুলোর দিকে তাকান, কিন্তু তারপরে মালয়েশিয়ার পাশের দেশ ব্রুনাইয়ের দিকে তাকান, এরকম প্রত্যেকটা রাষ্ট্র এদিকের তারা তাদের অর্থনীতিকে আপনার ইসলামী অর্থনীতির আদলে তারা সাজিয়ে ফেলেছে, কিন্তু আমরা পারি না। তো এইভাবে আমরা আমাদের রাজনীতি আমরা সুষ্ঠুভাবে এখানে কিন্তু মুসলমানদের যে রাজনীতি, ইসলামের যে রাজনীতি, এটা আমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারি না। মুসলমানদের যারা রাজনীতি করে এদেরকে আপনার বিভিন্ন ট্যাগ দ্বারা এদেরকে হয়রানি করা হয়, মার্জিনালাইজড করা হয়, আপনার এদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়, মানে এদের বিরুদ্ধে মিডিয়াকে লাগিয়ে দেওয়া হয়, পুলিশকে লাগিয়ে দেওয়া হয়, তারপরে আপনার আর্মি, বিডিআর, বিজিবি যা বলেন এগুলাকে এদের প্রত্যেকের লাগিয়ে দিয়ে এদেরকে বিভ্রান্ত করা হয়। মানে মুসলমানরা যাতে করে সুষ্ঠুভাবে রাজনীতি করতে না পারে এইটাকে তারা নিশ্চিত করে, মানে মুসলমানদেরকে রাজনৈতিক অধিকার থেকে হরণ করা হচ্ছে। যদি বাংলাদেশ একটা কি গণতান্ত্রিক দেশ। তো আরেকটা বিষয় হচ্ছে কি আমাদের বৈদেশিক নীতি, আমরা কোন কোন রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখবো, এখানে কিন্তু হস্তক্ষেপ আছে। আমরা কিন্তু মুসলমানরা আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর সাথে আমরা স্বাধীনভাবে সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি না। এখানে ভারত আমাদেরকে ইনফ্লুয়েন্স করে এবং ভারত আমাদেরকে বলে দেয় আমরা কোন কোন রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখতে পারবো, কোন কোন রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখতে পারবো না। তাহলে আমাদের আন্তর্জাতিক অঙ্গনটাও কিন্তু ভারত নিয়ন্ত্রণ করে থাকে। আমরা যতটুকু জানতে পেরেছি, ইউনূস সরকার আপনার একটা জিনিস উদ্যোগ নিয়েছে, এটা সফল হয়েছে কিনা আমরা জানি না, যে ইউরোপিয়ান রাষ্ট্রগুলোতে যেতে হলে আমাদের বাংলাদেশের জনগণকে ভারতে যেতে হইতো। কারণ ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর অ্যাম্বাসেডর অথবা কি রাষ্ট্রদূত, ওদের এম্বাসিগুলো ভারতে। আমাদের বাংলাদেশে কিন্তু ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর এম্বাসি নাই। তো ভারতে এটা পরিকল্পিতভাবেই এটা আমাদের বাংলাদেশে আনতে পারে নাই, অথবা বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেয় নাই। তারা পরিকল্পিতভাবে এগুলাকে ভারতে রেখেছে। তার মানে কি আমরা বাহিরের রাষ্ট্রের সাথে স্বাধীনভাবে যেটা সম্পর্ক করার কথা এটা আমরা করতে পারি না, কারণ এখানে ইন্ডিয়া আমাদের উপরে ইনফ্লুয়েন্স করতেছে। তো আমাদের গত 54-55 বছরে যে সমস্ত সরকারগুলো আসছে এরাও কিন্তু স্বাধীন না, এরাই সামহাউ কোনোভাবে ভারতের কাছে আপনার পরাধীন ছিল, ভারত দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এই জন্য কোনো সরকারই অতীতের আপনার স্বাধীনভাবে আমাদের পররাষ্ট্রনীতি তারা ডেভেলপ করতে পারে নাই, আমাদের পররাষ্ট্রনীতি তারা স্বাধীনভাবে অ্যাপ্লাই করতে পারে নাই অ্যাজ এ মুসলিম কান্ট্রি হিসাবে, অ্যাজ এ মুসলিম নেশন হিসাবে। তাহলে আপনার এখানে কি দাঁড়ালো, যে বাংলাদেশের গণতন্ত্র
এটা আসলে আমাদের ইসলামের জন্য না, মুসলমানদের জন্য না। এই গণতন্ত্রের মাধ্যমে কি করা হচ্ছে? আমাদের জনগোষ্ঠীকে ইসলাম থেকে বের করে দেওয়া হচ্ছে। এই গণতন্ত্রের মাধ্যমে আপনার আমাদের মুসলমানদেরকে ইসলামী শিক্ষা থেকে বিরত রাখা হচ্ছে। স্কুলে দিকে তাকান, স্কুলে কোনো আপনার ইসলামী শিক্ষা নাই। ওখানে আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখানো হয় না, হাদিস শেখানো হয় না, ইসলামের ইতিহাস শেখানো হয় না। হ্যাঁ, তারপর ইসলামী আইন সম্পর্কে তাদেরকে জ্ঞান দেওয়া হয় না। আমাদের স্কুলের ছেলেমেয়েরা কীভাবে বিয়ে শাদী করতে হয়, এই ইসলামী বিয়ে শাদীর হুকুম কি, এটা পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না। এই সম্পর্কে কোনো জ্ঞান দেওয়া হয় না। তারপরে ডিভোর্স যদি দিতে হয় তাহলে কিভাবে দিতে হবে, কি আপনার ইয়া মানে কি প্রক্রিয়া অবলম্বন করে দিতে হবে, এগুলো কোনো কিছু শেখানো হয় না। অথচ তারা কি মুসলমান? আমাদের স্কুল কলেজগুলোতে কারা পড়ে? আমাদের মুসলমান ছেলেমেয়েরাই পড়ে, কিন্তু এদের কোনো অধিকার নাই ইসলাম সম্পর্কে জানার। তাহলে এই পশ্চিমা গণতন্ত্র আসলে আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য কিছুই দেয় নাই। এই গণতন্ত্র আমাদের মুসলমানদেরকে ইসলাম থেকে বের করে দিয়ে দিচ্ছে, আমাদের জনগোষ্ঠীকে ইসলাম থেকে বের করে দিচ্ছে। আমাদের জনগোষ্ঠীকে তারা বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে তারা ইসলাম বিদ্বেষী করে গড়ে তুলছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে চিন্তা করতে হবে, উদ্যোগ নিতে হবে যে কিভাবে আমরা এই ডেমোক্রেসির মাধ্যমে যদি আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারি, আর যদি না করতে পারি তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের অতীতের 54-55 বছরের অভিজ্ঞতা কিন্তু আমাদেরকে সেইটাই বলতেছে যে এই ডেমোক্রেসির মাধ্যমে আমরা ইসলামের কোনো উপকারই করতে পারি নাই। আমাদের দেশের মুসলমানদের যেই ডেভেলপমেন্ট হওয়ার দরকার ছিল, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের সংস্কৃতির যে একটা ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল, আমরা তা কিছুই করতে পারিনি। তো আমাদের গণতন্ত্র আমাদের হাতে নাই। আমরা ভোট দিই, আমাদের জনগণ ভোট দেয়, কিন্তু সেই ভোটে আমাদের সরকার গঠন হয় না। আমাদের সরকার গঠন করে কারা? আপনার তৃতীয় পক্ষ। এটা হয় ভারত অথবা আমেরিকা অথবা আমাদের ডিপ স্টেট। আমাদের জনগণের কোনো ক্ষমতা নাই। অতএব আমাদেরকে ভাবতে হবে যে আমাদের এই গণতন্ত্রকে আমাদেরকে মুক্তি দিয়েছে, নাকি এই গণতন্ত্র আমাদেরকে দাস বানিয়ে রেখেছে। এখন আমাদের একটু ভাববার বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।